স্পেশালি বড় বিনিয়োগকারী যারা আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যে কিংবা ইন্ডিভিজুয়াল যারা অনেক বড় পরিসরে করে, মূলত তারাই তো মার্কেট মেকার, তারাই মার্কেটটাকে মেক করে। আপ ট্রেন্ড হয় তখন তারা যখন অ্যাক্টিভ থাকে, তো তারা কিন্তু এখানে সাহস পাচ্ছে না, তারা অবজারভেশন করছে, অবজারভারের ভূমিকা পালন করছে, পর্যবেক্ষণ করছে। কারণ দেশের যে অবস্থা, ওরা কি কি হিসেবে বিনিয়োগ করবে? আপনি দেখেন যারাই বিনিয়োগ করছে ডে টু ডে কিন্তু কমে যাচ্ছে মার্কেটে শেয়ারের দাম। আরেকটা যেটা হয়েছে যে কোম্পানিগুলো যেগুলো আপনার শিল্প প্রতিষ্ঠান আছে, যেগুলো উৎপাদনের মধ্যে আছে, তারা কিন্তু আপনি দেখবেন যে রাস্তাঘাটে যান চলাচল ওইভাবে চলছিল না এতদিন। কারণ রাস্তাঘাটে চলতে গেলে যে কোনো সময় আপনার পেট্রোল বোমার আঘাত হতে পারে, আঘাত হানতে পারে। তো ওগুলো কিন্তু ব্যাহত হচ্ছে, তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। সো দুইটা ভাবে কিন্তু ইফেক্টেড হচ্ছে শেয়ার বাজার, একদিকে কোম্পানিগুলো, আরেকদিকে বিনিয়োগ শূন্যতা। যেটা হয়েছে যে নভেম্বর ডিসেম্বরে যদি আমরা বলি কিংবা জানুয়ারিতে যদি বলি, তাহলে কিন্তু 1500 কোটি টাকায় চলে গিয়েছিল আমাদের রেগুলার লেনদেন। এখন 200 কোটি 250 কোটি টাকায় এসে ঠেকেছে। আমি একটা হিসাব দেখলাম যে জানুয়ারির 12, 13, 14-তে 300 কোটি টাকা হয়েছিল, কিন্তু তারপর থেকে যে নামতে শুরু করেছে এখন কিন্তু 250 কোটি টাকা হচ্ছে না এই ক্ষেত্রে। এবং আপনি জানেন যে 2010-এ আমাদের যে হাউসগুলো আমরা করেছি তখন কিন্তু 3000 কোটি টাকা ট্রেড হতো, এবং তখন আমরা যাতে এই টাকাটা এটা অ্যাবজর্ব করার মতন ক্যাপাসিটি, অ্যাকোমোডেট করার মতন ক্যাপাসিটি কিন্তু আমাদের প্রত্যেকটা হাউসের আছে, এবং তখন লোকবল বাড়াতে হয়েছে। এবং আপনাকে আমি বলি, স্টক এক্সচেঞ্জ যদি দেখেন আপনি 96, 2010 এবং এখনকার স্টক এক্সচেঞ্জ কিন্তু অনেক বেশি পরিশীলিত। কারণ এখানে রুলস এন্ড রেগুলেশনের অনেক পরিবর্তন হয়েছে, সফটওয়্যারের অনেক পরিবর্তন হয়েছে, ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, এবং এইসব পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু লোকবলও ওই অনুপাতে নিতে হয়েছে। আপনি দেখবেন যে আমাদের অফিসগুলোতে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, অ্যাকাউন্টেন্ট আছে, এবং ম্যাক্সিমাম ছেলেগুলো হচ্ছে মাস্টার্স পাস, ন্যূনতম গ্র্যাজুয়েট। তো এদের কিন্তু বেতনও আমাদের আনুপাতিক হারে বাড়াতে হয়েছে, কারণ কোয়ালিটি অনুযায়ী বেতন, তো গ্র্যাজুয়েশন। তো এই জন্য এটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। 250 কোটি টাকায় যে ট্রেড হচ্ছে, আমি মনে করি যে আমাদের 250 মেম্বার আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা আমি বলবো, 250 জনের আমি শিওর যে একজনও কোনো ব্রেক ইভেনেও নেই, সবাই লসে আছে। তারা হয়তো আমাদের যে রিজার্ভ ফান্ড দিয়ে হয়তো চলছে, মানে প্রতি মাসে যা আয় করছেন তার থেকে জনবলের বেতন এবং অফিস খরচ উঠছে না, ব্রেক ইভেনও হচ্ছে না। আমি বলবো যে এই কয়েক মাস ধরে আমাদের ব্রেক ইভেনও থাকছে না, ইভেন দেন ওইটা যে ফিল আপ হবে ওইটাও হচ্ছে না, সবাই লসে, এবং 100% আমি শিওর যে সবাই লস দিচ্ছে এই অবস্থাতে। এইটা কবে কাটবে? যে এই যে অচল অবস্থা তো আমরা দেখছি, যে যদিও পরিবহনের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে একটু শুরু হয়েছে চলাচল, সেটা কখন বাড়বে কখন, এবং আপনি বলেন যে একটা বড় সুযোগের সময় যখন হাউসগুলোতে বেশি আয় হয়, নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখি, সেই সময়টাই কিন্তু এই অবরোধ এটা আমাদের জন্য সাংঘাতিক দুঃখজনক একটা ব্যাপার। কারণ আস্থা ফিরতে কিন্তু শুরু করেছিল বিনিয়োগকারীদের। আপনি দেখবেন এখানে শেয়ার বাজার মানেই কিন্তু স্পেকুলেশন থাকবে, স্পেকুলেটিভ বাজার, শেয়ার বাজার মানেই ম্যানিপুলেশনও থাকবে। কিন্তু জিনিসটা হয়েছিল কি, বিগত বছরগুলোতে এগুলো অনেক ফেস করেছে বিনিয়োগকারীরা, অনেক সাফার করেছে তারা। এখন হচ্ছিল যে ওদের মধ্যে আস্থার সংকটটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে শুরু করেছিল। কিন্তু এখন এই বর্তমান সিচুয়েশনে ওনারা আবার শেয়ার বাজার বিমুখী হয়ে পড়েছেন, একটা আস্থাহীনতায় ভুগছে। বিকজ এখানে আপনি দেখছেন প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আপনি বিদেশি বিনিয়োগকারী যদিও বলা হচ্ছে যে বেড়েছে, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল একটা ঋণমান রিপোর্ট আছে, ওইটাতেও কিন্তু বাংলাদেশকে খারাপ দেখিয়েছে। এটাতে হয়েছে কি, শুধুমাত্র শেয়ার বাজার না, বাংলাদেশ টোটাল মানে বাংলাদেশি বিনিয়োগ ক্ষেত্রে ঋণমানটা সম্বন্ধে আমি বলি একটু। ঋণমান পরিস্থিতিটা করছে হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংস্থা মুড, ওখানে তো ওখানে ওরা দেখাচ্ছে মানে ঋণমান পজিটিভ মানে হচ্ছে যে কোনো দেশে যদি বিদেশিরা বিনিয়োগ করে এটা কিন্তু অর্থটা আবার রিটার্ন নিয়ে যেতে পারে কিংবা ভালো প্রফিট হতে পারে। আর যখন খারাপ দেখাবে তার মানে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ মানে ওইটা। তো এগুলো দেখেই তো বিদেশি বিনিয়োগকারী আসবে। তো বিদেশি বিনিয়োগকারী যদিও হয়েছে বাড়ছে, এর মধ্যে কিন্তু ওই অনুপাতে কিন্তু বাড়ছে না, আমাদের এক্সপেকটেশনস অনুযায়ী বাড়ছে না। আপনি কিন্তু একটা কথা বলছিলেন যে 2013 সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যে দেশের অবস্থা ছিল, সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, সেটা কিন্তু 5 জানুয়ারি নির্বাচনের পরে জানুয়ারি থেকে শুরু করে এই অক্টোবর পর্যন্ত কিন্তু একরকম স্থিতিশীল ছিল না, রেসটা কাটছিল, মানে রেসটা কাটিয়ে উঠে তখনও খারাপ ছিল। ওই একটা শেয়ার বাজারে হয় কি, এটা খুব সেনসিটিভ মার্কেট, যখনই খারাপ কিছু হয় ওটা রেস কাটতে অনেক সময় লাগে, কারণ এটা সরাসরি টাকা পয়সা জড়িত। আর এটা হচ্ছে যে
শেয়ার মার্কেটের সাথে অনেক কিছু জড়িত। ধরেন দেশে, টোটাল দেশেই তো এখন একটা আনস্টেবল পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, সহিংস রাজনীতি চলছে, যে সহিংসতার যে ধারা, সে আমরা এখন আসছি, আমরা জানি না যে আমরা ফিরে যাব কিনা ঠিক মতন, কোনো অনিশ্চয়তার মধ্যে আমরা কাটছে দেশ, যার কারণে শেয়ার বাজারেও এটার ইফেক্ট থেকে দূরে না, শেয়ার বাজারেও কিন্তু একটা অচল অবস্থার তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, যেটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। আমি একটা যদি বলি যে 1460 কোটি টাকা পর্যন্ত আমরা এই গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল, কিন্তু এই সপ্তাহে শেষ সপ্তাহ যেটা ছিল 1100 কোটি টাকা নেমে এসেছে 7 দিনের লেনদেন। এরকম ভাবে চলতে থাকলে তো হাউসগুলোর অবস্থা আরো বেশি খারাপ হবে। সাংঘাতিক খারাপ। আমি একটু বলি আপনাকে, আমরা কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি, এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এবং আমি বলবো যে আমাদের সাথে বিএসইসি যারা আছে, রেগুলেটরি বডি, এবং বাংলাদেশ ব্যাংক, ওনারাও কিন্তু অনেক হেল্প করার চেষ্টা করছে, মার্কেটটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, কারণ এখান থেকে যে রেভিনিউ আর্নিং হয়, এটাও কিন্তু বিশাল একটা রেভিনিউ আর্নিং সরকারের জন্য। হ্যাঁ, এটা আমরা নিজের এখন মানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা অনেকগুলো জিনিস আমরা চেষ্টা করছি সবাই মিলে, যে কি করে আমরা বাঁচবো। এতদিন তো আমাদের বিনিয়োগকারী, এখন বিনিয়োগকারীরা যদি না বাঁচে, আমরা কোথা থেকে বাঁচবো? বিনিয়োগকারীরা আসছে না। আপনি যদি মতিঝিল পাড়ায় যান, আপনি দেখবেন যে আমাদের যে হাউস আছে, কিংবা যে কোনো ব্রোকারেজ হাউস, যেখানে আগে তিল ধারণের ঠাঁই ছিল না, এখন কিন্তু পুরোটাই ফাঁকা, পুরোটাই খালি হয়ে আছে। তো এটার জন্য রেগুলেটরি বডি এবং ডিএসসি মিলে আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। আপনি হয়তো জানেন যে ইতিমধ্যে একটা নতুন প্রজেক্ট নেওয়া হয়েছে, যে আগে যেমন আমরা বিরতিতে যাব, তা আমি আশা করছি যে বিরতির পরে আপনার এই নতুন উদ্যোগটা শুনবো। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা কথা বলছি খুজিস্তান নুরী নাহারিন, যিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরে এলাম বিস্টকে। আমরা কথা বলছি খুজিস্তান নুরী নাহারিন, যিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক এবং মডার্ন সিকিউরিটিজের এমডি। আপনি বলছিলেন যে অনেকগুলো উদ্যোগ নিচ্ছেন আপনারা এই খারাপ অবস্থার মধ্যেও, যাতে শেয়ার বাজারটা টিকে থাকে বা ভালো অবস্থায় থাকে, যদি বলেন। হ্যাঁ, আমাদের নতুন একটা পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, সেটা হচ্ছে যে আগে আইপিও যখন ইনিশিয়াল পাবলিক অফারিং, যে কোনো শেয়ার বাজারে আসতো, প্রথম আশাটা, এটা কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা জমা দিতে হতো, কিন্তু এখন রিসেন্টলি আমরা করেছি ব্রোকার হাউসের মাধ্যমে। এতে করে হয়েছে কি, যারা বিনিয়োগকারী আপনি দেখবেন যে অনেকে আছে যে রিটায়ার্ড, সমস্ত নানা পেশার লোকজন কিন্তু এখানে ইনভেস্ট করতে পারে, এবং মহিলারাও আছে একটা বড় অ্যামাউন্ট, মানে বড় সংখ্যক মহিলাও এখানে আছে, মহিলা বিনিয়োগকারীও আছে আমাদের। এতে করে হয়েছে কি, যে ব্রোকারেজ হাউস, যখনই আপনি একটা ব্রোকারেজ হাউসে বি অ্যাকাউন্ট করলেন, তখন কিন্তু তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আপনি তখন ওন করেন। তো এখন হয়েছে ব্রোকারেজ হাউসের মাধ্যমে তারা করতে পারবে, এবং এটাতে করে একজন সাধারণ বিনিয়োগকারী যার কোনো ব্রোকার হাউসে একটা অ্যাকাউন্ট আছে, ওনার জন্য আর ব্যাংকে যেতে হবে না, এই যে ব্যাংকের হয়ে ব্রোকার হাউসটা এই কাজটা করে দিবে। হ্যাঁ, ওইটাতে। তো এটা বিনিয়োগকারীদের জন্য আমি মনে করি দীর্ঘ একটা মানে হয়রানি দূর হলো, এরা আসবে, করবে, ভোগান্তি দূর হলো, এটা একটা। আর আমরাও চাচ্ছি এটার সাথে সাথে, আপনি জানেন যে নতুন যখন একটা শেয়ার মার্কেটে আসে, এটার আইপিওর একটা পার্সেন্টেজ আছে, যেটা আপনার মার্চেন্ট ব্যাংকগুলো পায়। হ্যাঁ, তারপরে ইন্স্যুরেন্সটা পায়, ইন্স্যুরেন্সটা পায়, তারপরে মিউচুয়াল ফান্ড গুলো পায়। আমরা অ্যাজ এ ডিলার, যাদের অ্যাক্টিভ ডিলার সার্টিফিকেট আছে, আমরাও কিন্তু চাচ্ছি একটা পার্সেন্টেজ এখান থেকে আইপিও, সেটা যে কোনো 10% হতে পারে কিংবা বেশিও হতে পারে, যেটা রেগুলেটরি বডি আমাদেরকে অ্যালাউ করে, হ্যাঁ, অনুমোদন করে এটা। আর তারপরে আরেকটা চাচ্ছি যে সিডিবিএল চার্জ কমানো, সেটা হচ্ছে অনেক আগে, এটা কিন্তু ছিল অনেক আগে না, কিছুদিন আগেও এটা ছিল 0.0125%, আর এখন হচ্ছে 0.05%, এটা অনেক বেশি। তো মানে বর্তমান প্রেক্ষাপটে এটা আমরা চাচ্ছি। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এই রাজনৈতিক কারণে যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য এই সুবিধাটা চাচ্ছেন? এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা আরেকটা হচ্ছে যে আমাদের, কারণ আরেকটা হলো কি, সিডিবিএল যে চার্জ, এটা হচ্ছে আপনার রেগুলার দামের বেসিসে, প্রাইসের বেসিসে, প্রত্যেকটা শেয়ারের দামের বেসিসে, কিন্তু এটা হওয়া উচিত যে নাম্বার অফ শেয়ারের বেসিসে, সংখ্যা অনুযায়ী হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে আপনার ট্রেড, ওভারঅল ট্রেডের উপরে আমরা একটা ট্যাক্স, প্রতিদিন যা লেনদেন হবে। সরি, আমি ভুল বলেছি, ওইটা আমি যেটা বললাম সিডিবিএল চার্জ, ওটা হলো ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স। গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সটা আমরা কমাতে চাচ্ছি। আর কারণ আমরা একটা ট্যাক্স তো দিচ্ছি, দুইবার করে ট্যাক্স দিচ্ছি, প্রত্যেকদিন ট্রেডিং এর উপরেও আমরা একটা ট্যাক্স দিচ্ছি, ডাবল ট্যাক্সেশন হচ্ছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, মনে করছি ওখানেও ট্যাক্সটা আমরা কমানোর জন্য বলেছি। সিডিবিএল চার্জ যেটা আছে, নাম্বার অফ শেয়ারের উপর হওয়া উচিত, এবং এটাও কমানো উচিত। আরেকটা হচ্ছে যে আমরা একটা ট্যাক্স হলিডেও চাচ্ছি দীর্ঘদিন ধরে, মানে এগুলো আমরা চাচ্ছি, এগুলো হলো সবই হচ্ছে সার্ভাইভ করার জন্য। ব্রোকার আছেন, যারা ডিলার আছেন, তারা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে কিছু বলবে না যে আমাদের কি হবে, বা যারা সাধারণ সাধারণ বিনিয়োগকারীরা হচ্ছে কি, যে শেয়ার বাজারে যখন বিনিয়োগ করবে, ওদের কিন্তু
চিন্তা ভাবনা করে করা উচিত, কোন সময়টায় বিনিয়োগ করবে এটাও চিন্তা করা উচিত। এই যে বর্তমান যে পরিস্থিতি, আমি মনে করি যে এই পরিস্থিতি কিন্তু শুধু শেয়ার বাজারে হচ্ছে না, আপনি প্রত্যেকটা সেক্টরে দেখেন, পোশাক শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা অর্থনীতিতে কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছে। একটা হচ্ছে যে জ্বালাও পোড়াও আন্দোলনে মানুষের জানমালের নিরাপত্তা নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যারা আছি আমরাও কিন্তু এক ধরনের অর্থনৈতিক অবরোধের মধ্যে আছি, যারা ব্যবসায়ী তারাও। তো যে জিনিসটা হয় যে বিনিয়োগকারী শুধু না, আমি যদি ব্রোকারেজ হাউসের কথাটা বলি আগে আপনাকে, সেটা হচ্ছে আমাদের হাউসগুলোতে কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে কাজ করছে যারা এডুকেটেড, এবং ব্রোকারেজ হাউসগুলো যদি না চলতে পারে ঠিক মতো, এরা কিন্তু বেকার সমস্যায় ভুগবে, কর্মসংস্থানেরও একটা সংকট হবে, এবং এদের উপরে ডিপেন্ড করছে হাজার হাজার পরিবার, এদেরও কিন্তু একটা সংকট হয়ে যাবে, অর্থনৈতিক সংকট যেটা দেখা দিবে। আর বিনিয়োগকারী যারা আছেন আমি বলবো যে তাদের ধৈর্য হারানোর কিছু নাই, আসলে ওনাদেরও ধৈর্য ধরতে হবে, কারণ দেশের এই অবস্থা, এই অনিশ্চয়তা অবস্থা, এই অস্থিতিশীল পরিবেশ নিশ্চয়ই টিকে থাকতে, মানে এইভাবে থাকতে পারে না, এটা নিশ্চয়ই একটা সমাধান হবে, একটা শেষ আছে। আমি মনে করি যে শেষ হওয়ার আগে আবার তো যদি উল্টো দিক থেকে বলেন যে এখন যেহেতু বিনিয়োগকারী কম বা মানুষ এই রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্ত হচ্ছেন না বা বিনিয়োগ করছেন না, তাদের তো কিছু শেয়ারের দামও কমে যাচ্ছে, অনেকে বেরিয়ে যাচ্ছেন, দ্রুত যা আছে তা বিক্রি করে দিয়ে, তাতে কি কম দামে শেয়ার কেনারও একটা সুযোগ হচ্ছে? হ্যাঁ, তাতে অবশ্যই, এটা আমি সেটাই বলতে চাচ্ছিলাম, নেক্সট আমি ওটাতেই আসতে চাচ্ছিলাম যে যারা বোদ্ধা আছে, শেয়ার বাজার সম্বন্ধে বোদ্ধা, তারা কিন্তু এই সময়টার জন্যই অপেক্ষা করে যে দাম পড়ে যাচ্ছে, সো আমি এই সময় থেকে কেনা শুরু করব। আপনারা যারা স্টক মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তারাও মনে করেন যে এই আমরা এটা একটা আউটসাইড, আমরা মনে করি যে এই ব্যবসাটা কি ক্ষতি হচ্ছে, এখানে তো আর কোনো উৎপাদন কিছু নাই। না, উৎপাদনশীলতা তো আছে, অনেক কোম্পানি আছে না এখানে, অনেক কোম্পানি আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, আপনি সেক্টরগুলো দেখেন, এখন আপনি দেখবেন যে ব্যাংক, মানে আর্থিক খাত, ব্যাংক ট্যাঙ্ক আছে যে, ওগুলোর দাম কিন্তু একটু বাড়ছে। কেন? কারণ এদের ওই পরিমাণ ক্ষতি হচ্ছে না যেগুলো অন্য সেক্টরে হচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং সেক্টর কিংবা অনেকগুলো সেক্টর ওয়াইজ হবে। যদি উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়, তো উৎপাদন খাত তো কোনো না কোনো ভাবে ব্যাংকের থেকে লোন নিয়েছে, একটা আরেকটার সাথে রিলেটেড, কনসিকুয়েন্টলি তারা কিন্তু ব্যাংকও কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবে, যে তারা তার ঋণটা ফেরত পাবে বা দেরিতে পাবে, সেটাও তো একটা ক্ষতি। অবশ্যই একটা যে কোনো একটা দিকে যখন ক্ষতিগ্রস্ত হয়, ওইটার ইফেক্ট প্রত্যেকটা সেক্টরে পড়ে, এবং সেটা রাজনৈতিক এই সহিংসতা, নাশকতার ইফেক্ট আমরা ক্যাপিটাল মার্কেটেও নেগেটিভলি পাচ্ছি। অবশ্যই। আপনি কি মনে করেন এটা কাটানোর জন্য কি করা উচিত এখন, আপনাদের দিক থেকে একটা কিছু করা যায় কিনা? আর রাজনীতিবিদদের কাছে তো আমাদের আহ্বান থাকবেই যে তারা যাতে এই সহিংসতাটা দ্রুত সমাধান করে এবং স্বাভাবিক একটা জীবন যদি মানুষের মধ্যে দেয়, তাহলে সব জায়গায় তার একটা ইতিবাচক প্রভাব। এমনি নিজেরা কি করতে পারেন আপনারা? নিজেরা আমরা যেমন চেষ্টা করছি যে কি করে আমাদের এখানে রেগুলার করা হচ্ছে যে কি করে বিনিয়োগকারীদের মানে ক্ষতিটা পোষানো যায়। আপনি দেখেছেন এর আগে একটা করা হয়েছিল যে বিনিয়োগকারী যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আছে, তারা যেটা তাদের জন্য আইপিওর আলাদা একটা কোটা হয়েছে, এবং তাদের জন্য আপনার প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল। এই টাইপের আরো নতুন প্যাকেজ আসবে ওনাদের জন্য। আমরা কি আশা করব যে এই সহিংসতা, এই যে 1.5 মাস ধরে যে রাজনৈতিক সহিংসতা চলছে, তার ফলে যে নেতিবাচক প্রভাব পড়ছে, সেটার জন্য নতুন কোনো প্যাকেজ আমরা চাইতে পারি কিনা? নতুন প্যাকেজ হয়তো আসবে, হচ্ছে, আরো করছে, যারা আছে সবাই মিলে চিন্তা ভাবনা করছে কি করা যায় এটাকে। কিন্তু বর্তমানে হচ্ছে যে যদি রাজনৈতিক সহিংসতাটার সমাধান না হয়, তাহলে কিন্তু শেয়ার মার্কেট ওইভাবে ঘুরে দাঁড়াবে না, সময় লাগবে, ঘুরে দাঁড়াবে। কিন্তু মানে একটা আরেকটার সাথে রিলেটেড, আমি বলছিলাম আপনাকে যে একটা ফ্যাক্টর, রাজনৈতিক খারাপ অবস্থা, সহিংসতা কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্টর, প্রত্যেকটা সেক্টরেই আপনার ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হচ্ছে। এবং যতদিন মানে শেয়ার বাজার মানেই হচ্ছে আস্থার সংকটটা, আস্থার একটা জায়গা, এখানে আস্থাহীনতা যতদিন কাটিয়ে উঠতে না পারবে, বিনিয়োগকারীরা বাজারমুখী হবে, ওইভাবে বাজারমুখী হবে বলে আমার মনে হয় না। তবে কিছু বিনিয়োগকারী আছে, আমি আবারও বলি, যারা বোদ্ধা বিনিয়োগকারী, তারা কিন্তু এই সময়টাকে বাই করছে। আপনি 200 কোটিও যদি ধরেন বাই তো করছে, কেউ না কেউ তো কিনছে, তারা এই এর মাঝে কিনে রাখছে। আমাদের প্রত্যাশা হবে যে রাজনৈতিক সংকটটা সমাধান হবে। আপনাকে ধন্যবাদ খুশিতা নুরী নাহারিন, কারণ আমরা জানি যে অনেকদিন আপনি এটার মধ্যে আছেন, এবং আপনি এই জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই কথাগুলো একটু বলার জন্য, কারণ অনেক ব্যবসা এবং বাণিজ্য এবং উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদের পুঁজিবাজারটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আমরা আশা করব রাজনৈতিক সমাধান হবে, এবং পুঁজিবাজার 2010-এর পর থেকে শুরু করে যে আবার যে আস্থায় ফিরে আসা এবং বাজারটা যে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ছিল, বিশেষ করে গত 1 বছর আপনিও বলছিলেন, সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা আশা করব যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্তৃপক্ষ যারা আছেন, সরকার এবং বিরোধী দল, তারা মিলে একটা সমাধানে যাবে, এবং অন্য অনেক ব্যবসার সঙ্গে আমাদের পুঁজিবাজার আগের একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ফিরে আসবে, সেই প্রত্যাশা করে আজকে শেষ করছি। আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকেও।
ভবিষ্যৎকে কেবল